This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রিগেড থেকেই ২৬কে পাখির চোখ করে ফেলেছে বামেরা। ক্ষেত মজুর নেত্রী বন্যা টুডু তিনি বললেন ২৬ উইকেট ফেলে দেবেন। মোহাম্মদ সেলিম তার মুখে আবার ফুটবলের কথা, এই কথাও বললেন হকি স্টিকের প্রয়োজন পরে হবে। তার মানে এক কথায় পরিষ্কার যে বামেরা খেলতে তৈরি। আচ্ছা, বামেরা তো মাঠে নেমে খেলার কথা বলছে, কিন্তু মাঠ কি ভরলো? যদি মাঠ ভরেও থাকে, ভোট বাক্সে শূন্যতা কি কাটবে? সরল প্রশ্ন। তৃণমূল কংগ্রেস তারাও প্রসঙ্গটা তুলে এনেছে, কিন্তু উত্তরটা না, এখনো কিছু বলা যাচ্ছে না। আমি বামেদের ব্রিগেড সফল হওয়ার জন্য সর্বান্তকরণে ইচ্ছা প্রকাশ করছি। আমি চাই বামেদের ব্রিগেড সফল হোক, এটা যেন ভুল বার্তা না যায়। বামেদের সঙ্গে প্রচুর সংঘর্ষ করেছি, বামেদের আমলে আমি জেল খেটেছি, গুলি খেয়েছি, বুকে গুলির দাগ আছে আমার। একটা কথা বলবো, হ্যাঁ কে হ্যাঁ নাকে না বলি আমি, যে বামেরা কিন্তু কখনো সাম্প্রদায়িক রাজনীতি করেনি, যেটা আজকে আমাদের দেখতে হচ্ছে। সাম্প্রদায়িক মেরুকরণের শিকার তিনি, হারতে হয়েছে বহরমপুরে। তাই বাম আমলে গুলি খেয়েও বামেদের ব্রিগেডের সাফল্য চেয়েছেন অধীর চৌধুরী। সাফল্যের মাপকাঠি কি? মাঠ ভরলেই কি সাফল্য আসবে? তাহলে গত 14 বছরে কখনো তো বামেদের ব্রিগেড ফাঁকা থাকেনি, কিন্তু বাংলা থেকে বামেরা ফাঁকা হয়ে গিয়েছে কেন? প্রশ্নটা কি বামেদেরও ভাবাচ্ছে না? সবাই বলছে এত ব্রিগেডে লোক জড়ো হয়, কিন্তু ভোট বাক্স জিরো হয়। ভোট বাক্স হচ্ছে আলাদা, আর মানুষের কাজে রুটি রুজির লড়াই হচ্ছে আলাদা। মানুষ কিন্তু বুঝিয়ে দেবে, মানুষ কিন্তু বুঝিয়ে দিতে এসেছে। অনেকেই বলে ব্রিগেডে তো ভিড় হলো, ভোট কেন হলো না? তাহলে এখানে যেভাবে মানুষ মিছিলে সংগঠিত হয়ে এসছে, বুথের মধ্যে ভোটাররা কি সেভাবে যায়? তুমি দেখেছো নকল পুলিশ অফিসার, পোলিং অফিসার, নকল পোলিং এজেন্ট। দুটো সরকারকে তাড়াতে গেলে আমাদের একার দ্বারাই হবে না। আজকে এসেছেন ব্রিগেডে, কথা শুনে চলে গেলে হবে না। তাহলে সেখানে দাঁড়িয়ে মানুষের মেজাজ যখন তৈরি হয়, যে মেজাজ আজকে দেখতে পারলে, এই মেজাজ ধরে রাখলে, এই মেজাজ বাড়ি গেলে, প্রতিরোধ স্প্রিয়া থাকলে, তখন কোনো মেশিনারি, কোনো মেশিন কাজ করে না। এই মানুষগুলো গিয়ে প্রত্যেকটা বুথে ভূত তাড়ানোর ব্যবস্থা নেবেন। ভয় ভাঙানোর কথা বারংবার উঠে এলো বন্যা টুডুর ভাষণে, আর বন্যা টুডুর কথা আলাদা করে উল্লেখ করলেন মোহাম্মদ সেলিম। তার কারণ বারংবার দেখা গিয়েছে যে সিপিআইএমের ব্রিগেড সমাবেশে প্রচুর মানুষ হয়, কিন্তু বুথে যখন লড়াইটা হয় সেই লড়াইতে অনেককেই খুঁজে পাওয়া যায় না। আর সেক্ষেত্রে বারংবার উঠে আসে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস। আর এ কারণেই কি মোহাম্মদ সেলিম এটা স্পষ্ট করে দিলেন যে ২৬-এর ভোটে যারা তৃণমূলের থেকে ভয় পাবে না আর বিজেপির থেকে টাকা নেবে না, তাদের সবাইকে সঙ্গে নিয়েই আমরা লড়াই করব। অর্থাৎ ভয় ভাঙানোই এই মুহূর্তে সিপিআইএমের কাছে বড় চ্যালেঞ্জ, সেটা স্পষ্ট করে দিলেন দলের সমস্ত নেতৃত্বই ভরা ব্রিগেডে। খেলা আমরাও করব, শেষ দেখে ছাড়বো। আমরা বলেছি ব্যাটও নেব, বলও করব, আর ২৬-এ আমরাও উইকেট আমরা ফেলবো। ২৬-এ কি উইকেট ফেলবেন তো? আমি একটু ফুটবল বেশি ভালোবাসি। ফুটবলে হচ্ছে একটু নেমে খেলতে হয়, আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। সবাই একটু নিচে নেমে খেলবে, আরো তলায় যাবে। যে খেলার কথা আপনিও বলছেন, বন্যা টুডুও বলছেন। না, খেলার কথা বলি, আমি ফুটবলের কথা বলছি। আপনি ফুটবল বলেছেন, অনেক ক্রিকেটের কথা বলছেন, এখন হকি স্টিকের কথা বলা হয়নি। খেলাধুলায় কি স্কোর কার্ডটা ভরবে, নাকি লাল ব্রিগেড লালকেই লাল কার্ড দেখাবে? ওই ব্রিগেড না কি ছিল, ফ্লপস হয়েছে, ফ্লপস। হিন্দুরা সরে যাচ্ছে সিপিএম এর কাছ থেকে। হাঁসঝাড়ু ব্রিগেড সিপিএম ডেকেছিল, সিপিএম এর কিছু লোকজনের নাম করে, আর বিজেপির ভোটাররা গেছিল। ওটা হাঁসঝাড়ু ব্রিগেড, ওটা স্লোগান হচ্ছে সিপিএম এর ডাকে ব্রিগেড চলো, আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো। এটা হচ্ছে ওই ব্রিগেডের স্লোগান। বাড়ি থেকে বার হলে তৃণমূল টার্গেট করছে, তাদের নামে মিথ্যা মামলা দিতে পারে, তাদেরকে মারধর করতে পারে। তাহলে এই ভয়ঙ্কর সিচুয়েশনে যারা রাস্তায় নেমেছে বা যারা ব্রিগেডে আসছেন, তারা প্রত্যেকেই ভোট দেবেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা তাদের ভোটটাকে সিকিউর করতে পারছি না। এটি আমাদের দুর্বলতা। সিপিএম এর ভোট কমছে 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 কমছে, কংগ্রেসের সঙ্গে যোগ করেও ৫-৬% উপর যাচ্ছে না। অন্যদিকে
বিজেপির পার্সেন্টেজ অফ ভোট বেড়ে গেছে, তৃণমূলের তো ভোট কমেনি, তৃণমূল তো বেড়েছে। আগে আপনাদের যে ভোট কমে আপনাদের ভোটাররা যে বিজেপিকে ভোটটা ট্রান্সফার করেছে, আগে ভোটটা ফেরান মশাই, তারপর ঘুরে দাঁড়ানোর কথা বলবেন। সিপিএম যদি বিজেপির ভোট ব্যাংকে ধস নামায় তাহলে তৃণমূলের অবস্থানটাই আরেকটু মজবুত হবে বলছেন রাজনৈতিক পরিসংখ্যানবিদরা। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। মুর্শিদাবাদে হিংসা, কাঠগড়ায় আরএসএস। কাদের কাঠগড়ায়? অন্তত এক্ষেত্রে মতের মিল মমতা ও মোহাম্মদ সেলিমের। এক সুর রাজ্যের প্রাক্তন শাসক দল আর বর্তমান শাসক দলের, তবে দৃষ্টিভঙ্গি আলাদা। মুর্শিদাবাদের হিংসা নিয়ে আরএসএস আর বিজেপিকে কাঠগড়ায় তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল আর আরএসএসকে কাঠগড়ায় দাঁড় করালেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আর একটা করে লোক গিয়ে আরএসএস এর নাম করে, আরএসএস এত খারাপ ছিল না এবং এত খারাপ বলে আমি বিশ্বাস করি না। এখন ওদের মধ্যে কিছু ভদ্রলোক আছে যারা বিজেপিকে ওইভাবে করে না সাপোর্ট। সময় অনেক কিছু বদলে দেয়, ধারণা হাতে গরম প্রমাণ মুর্শিদাবাদ। বছর তিনেক আগেও যাদের প্রতি নরম মনোভাব দেখিয়েছেন সেই আরএসএস এর বিরুদ্ধে এখন বেজায় গরম মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর উদ্দেশ্যে শনিবার রাতে 4 পাতার খোলা চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, মিথ্যা কুশ্রী প্রচারের মূলে রয়েছে আরএসএস। বিভেদের রাজনীতি করার জন্য এই খেলা বিপজ্জনক। ঘটনাচক্রে মুখ্যমন্ত্রীর বার্তার কয়েক ঘন্টার মধ্যেই ব্রিগেডের সভা থেকে আরএসএসকে একই সুরে বিঁধলেন সিপিএম এর রাজ্য সম্পাদকও। তবে তার সঙ্গে জুড়ে দিলেন মমতার নামও। আরএসএস এই কাজটা চেয়েছিল ধর্মের উন্মাদনা তৈরি করে, ধর্মীয় ভাবাবেগ তৈরি করে একটা ধর্মীয় রাষ্ট্র করব বলে তারা গোটা দেশে, উত্তর ভারতে, মধ্য ভারতে, পশ্চিম ভারতে গত 3 দশক ধরে যে তাণ্ডব নৃত্য করেছে, গুজরাটে যে গণহত্যা করেছে, আজকে মমতার দয়ায় আর দোয়ায় সেই আরএসএস আমাদের রাজ্যে ঘর বাঁধছে আর মানুষের ঘর ভাঙছে। অর্থাৎ মুর্শিদাবাদের অশান্তিতে একযোগে বাম তৃণমূলের নিশানায় আরএসএস। ব্যাস, বলার সুযোগ পেয়ে গেল বিজেপি। যেখানে বিজেপি হারছে অল্প ভোটে, সেখানে সিপিএমই ভোট কেটেছে আমাদের। তো সিপিএম কার হয়ে খেলছে? আরজিকর আন্দোলনকে দিগ্ভ্রান্ত করা হলো কিসের স্বার্থে? কারা করেছে? কমিউনিস্টরা, মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য। তো সেই জন্য ওদের তো বি টিম সিপিএম, নাহলে কংগ্রেস। আর সিপিএম বা কংগ্রেস জানে বিজেপি এসে গেলে আর কোনোদিন ওরা পৌঁছতে পারবে না। সেই জন্য আমাদের আটকে মমতা সরকারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। এই তরজার মধ্যে আবার আরএসএস তৃণমূলকে এক ব্র্যাকেটে এনে বিতর্ক জমিয়ে দেয় বাম কংগ্রেস। একই মুদ্রা দুটো পিঠ। বাংলার মুখ্যমন্ত্রী এতদিনে জ্ঞানের উদয় হয়েছে দেখে তো অবাক লাগছে। আজ 7 মণ তেল পুড়ে যাওয়ার পর আপনি রাধার নৃত্য দেখতে চাইছেন। যেহেতু মমতা তৃণমূলে তৈরি হয়েছে আরএসএসের দয়ায়, শুনুন উনি নিজেই বলেছেন আজকে লিখিত বক্তব্যে কালকে যে আমি এর আগে কখনো আরএসএসকে বলিনি, তার মানে সার্টিফিকেট আগে জোগাড় করলেন। শুধু বললে হবে না, তাকে তো একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করতে হবে আর সেখান থেকে প্রমাণ করতে হবে তথ্য দিয়ে যে দেখো কারা কারা দোষী। আমরা তো চ্যালেঞ্জ করছি, করুন, এটা সাহস থাকলে করুন, কিন্তু উনি করবেন না, কারণ ওনার ঝুঁটিটা মোহনবাগানের কাছে বাঁধা আছে। মুখ্যমন্ত্রীর খোলা চিঠি নিয়ে চর্চা শুরু হতে তোপ দাগেন শুভেন্দু। এক্স হ্যান্ডেলে লেখেন, ভোট ব্যাংকের রাজনীতির জন্য ঘৃণার বিষ ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। বিজেপি ও সংঘের বিরুদ্ধে মানুষকে উস্কানি দিচ্ছেন। সুর চড়ান বিজেপির রাজ্য সভাপতিও। উনি জামাতের লোক প্রমাণ করেছেন এই চিঠি দিয়ে। ওখানে একটাও জঙ্গি সংগঠনের নাম নেই, রাষ্ট্রবাদী সামাজিক সংগঠনের নাম আছে, হিন্দু সংগঠনের নাম আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্সিলরের প্রত্যক্ষ ভিডিও দেখা যাচ্ছে যে ঢিল মেরেছে। তারপরে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন, আজ অব্দি ওই কাউন্সিলরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে আমরা অন্তত পক্ষে জানতে পারিনি। তো ঢিল মারছে মুখ্যমন্ত্রীর কাউন্সিলর, দায় আরএসএস বিজেপি। হাসদামু পেয়েছেন নাকি মুখ্যমন্ত্রী? যারা কথায় কথায় ধর্মের নামে ভেদাভেদ করে, যারা উন্নয়নের রাজনীতিতে না পেরে ধর্মীয় ভেদাভেদ করে সীমান্ত লুজ করে দিয়ে বহিরাগত ঢুকিয়ে হামলা করিয়ে ইভেন্ট তৈরি করে, তো তাদের নাম করে বলবেন না তো কার নাম করে বলবেন? সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর চিঠির লাইন ধরেই আরএসএস এবং বিজেপিকে আক্রমণের রাস্তায় যেতে বলা হয়েছে তৃণমূলের জনপ্রতিনিধিদের। বিজেপির হিন্দুত্বের লাইনকে বেলাইন করতে কি কাউন্টার অ্যাটাক? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নেপথ্যে রয়েছে বহিরাগতরা। এটা পূর্ব পরিকল্পিত একটা ষড়যন্ত্র।
মুর্শিদাবাদে অশান্তির পর থেকে বারবার এই তত্ত্বই সামনে এনেছেন শাসক দলের বিধায়ক সাংসদরা, কিন্তু বাস্তবে আমরা কি ছবি দেখছি? যারা গ্রেপ্তার হচ্ছে তারা প্রত্যেকেই স্থানীয়। জাফরাবাদে বাবা ছেলে খুনে যে মূল চক্রী তাকে ইতিমধ্যেই জালে তুলেছে পুলিশ। সে শামসেরগঞ্জ থানা এলাকার বাসিন্দা। এর আগে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তারাও স্থানীয়। আর এখানেই তো প্রশ্ন, তাহলে আগে ভাগে কেন শাসক দলের নেতারা এই বহিরাগত বা পূর্ব পরিকল্পিত এইসব তত্ত্ব সামনে আনছিলেন? এটা কোনো বহিরাগতদের কাজ। বহিরাগত যারা দুষ্কৃতী তারাই এটাকে অর্গানাইজ করেছে। থেকেও আসছে, গ্রামগঞ্জ থেকে দূর দূর থেকে আসছে, মানে লুটেরাও বলতে পারেন আপনি। পরিকল্পিত মানে ষড়যন্ত্র হচ্ছে। মুর্শিদাবাদের হিংসায় বারবার বহিরাগত তত্ত্ব খাড়া করেছেন শাসক দলের নেতারা। ক্ষতিগ্রস্তদের মুখে ছিল ভিন্ন সুর। কিন্তু বাস্তব সত্যটা কি? তাই নিয়ে নানা চর্চার মাঝেই ধুলিয়ানের জাফরাবাদে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4। ধৃত জিয়াউল শেখ ওরফে চাচাই মূল চক্রী বলে দাবি পুলিশের। তাৎপর্যপূর্ণভাবে ধৃতরা সকলই স্থানীয় বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, শামশেরগঞ্জ থানার শুলিতলার বাসিন্দাই জিয়াউল। জোড়া খুনে ধৃত 3 জনকে জিজ্ঞাসাবাদ করে তার নাম উঠে আসে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন। শনিবার রাতে অভিযান চালিয়ে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে জিয়াউলকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে জঙ্গিপুরে এনে আদালতে পেশ করা হয়। আমাদের মার্ডার কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, জিয়াউল হক বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে চোপড়া থেকে, বাড়ি শুলিতলা। শাসক দলের জনপ্রতিনিধিরা প্রথম থেকে অশান্তির নেপথ্যে বহিরাগতরা বলে দাবি করলেও পুলিশ তদন্তে স্থানীয়ভাবে পাওয়া তথ্যেই জোর দিয়েছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত, যারা পরিকল্পনা করেছিলেন খুনের এবং যারা খুন ঘটিয়েছেন, তাদের কাউকে ছাড়া হবে না। জাফরাবাদে বাবা ছেলে খুনে এর আগে 3 জনকে গ্রেফতার করেছিল সিআইডি এসটিএফ এর অফিসারদের নিয়ে গড়া বিশেষ তদন্তকারী দল। জাফরাবাদে জোড়া খুনে প্রথমে কালু নাদাব ও দিলদার নাদাব নামে 2 ভাইকে গ্রেফতার করা হয়। তাঁদের বাড়ি জাফরাবাদের পাশের গ্রাম দিঘরি এলাকায়। ধৃত আরেক চক্রে ইনজামুল হকের বাড়ি শুলিতলায়। অর্থাৎ বাবা ছেলে খুনে অভিযুক্তরা পাশের পাড়ারই ছেলে। খুনের নেপথ্যে নিছক ব্যক্তিগত আক্রোশ নাকি অন্য কোনো কারণ তা তদন্ত সাপেক্ষ। তবে শাসক নেতাদের বহিরাগত তত্ত্বকে প্রশ্নের মুখে ফেলেছে একের পর এক স্থানীয় গ্রেফতারে। সব পুরোটাই স্থানীয়রাই করেছে। যারা রিফিউজি ক্যাম্পে আছে তাদেরকে জিজ্ঞেস করুন, শামশেরগঞ্জে যারা আক্রমণের শিকার হয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন, তারা বলে দেবে কারা ছিল। আশেপাশের গ্রামের লোক ছিল। কি চাপা দিতে বারবার বহিরাগত তত্ত্ব সামনে আনা? প্রশ্ন তুলছেন মৌলবাদের হিংসার আগুনে সব হারানো এই মানুষগুলো। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা। 11 এপ্রিল জাফরাবাদে খুন হয় বাবা ছেলে। তার 9 দিন পর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল জাফরাবাদের সেই পরিবারের সঙ্গে কথা বলতে গেলেন। আর শাসক দলের প্রতিনিধিদের দেখেই ক্ষোভ উগরে দিলেন স্বজনহারারা। তারা বললেন কোনো ক্ষতিপূরণ তারা চান না। একই সঙ্গে তারা বললেন পুলিশের ওপর কোনো ভরসা নেই তাদের চায় এক স্থায়ী বিএসএফ ক্যাম্প। না, আমরা কারোর ক্ষতিপূরণ নেব না বলে দিয়েছেন ওদেরকে। হ্যাঁ, নেতাদের একদম বলে দিয়েছেন কোনো টাকা পয়সা নেব না, সেটা বলে না, আমরা টাকা পয়সা নেব না। প্রথমে মুখ্যমন্ত্রীর ঘোষণা করা 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য নিতে অস্বীকার করেছিলেন জাফরাবাদের নিহতদের পরিবার। এবার তৃণমূল নেতাদের মুখের ওপরই জানিয়ে দিলেন ক্ষতিপূরণ চাই না। রাজ্যপাল এবং জাতীয় মহিলা কমিশন ঘুরে যাওয়ার পর রবিবার জাফরাবাদে জল মাপতে গিয়েছিল তৃণমূল নেতারা। দলে ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, রাজ্যসভা তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম, শামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম সহ পঞ্চায়েত নেতারা। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাস দেন তারা। আমি আমার ছোটবেলা থেকে মনে পড়া থেকে আমি তো আজ পর্যন্ত এই ঘটনা এর পূর্বে দেখিনি। কিছু বুদ্ধিজীবী বা সমাজসেবী রয়েছেন, তাদেরকে আমি বলেছি যে সমস্ত আমাদের ভবিষ্যৎ যে আমাদের সন্তান, তারা যে আমাদের
পরিবারের এবং দেশের ভবিষ্যৎ, তারাকে যেন আমরা সুসন্তান করে তুলতে পারি, তারা যেন এলোমেলো পথে না যায়, তার জন্য আমাদেরকে সাধারণ নাগরিক হিসেবে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেটা কাজ করতে হবে। দরকারে পাওয়া যায়নি, এখন সান্ত্বনা দিতে এসেছেন, পাল্টা ক্ষোভ উগরে দিলেন নিহতের দিদি। আজ 9 দিন হয়ে গেল, 9 দিনের পরে এলো। এখন তাদের কাউকে দেখা যায়নি না। সেটাই গতকাল রাজ্যপাল এসেছিল বলে কি আজকে আসতে হলো ওদেরকে? কি করে বলবো সেটা, এখন রাজ্যপাল এলো বলে এখন সান্ত্বনা দিতে এলো, তার আগে তো এলো না। কাউকে দেখা যায়নি না, যখন লাশ উঠিয়ে নিয়ে যাবে তখন 4 ঘন্টা পর তখন সব এলো, পুলিশ এলো, সব কাউন্সিল সব এলো, এখন তার আগে তো এলো না। সূত্রের খবর, বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আগ্রহ দেখান সাংসদ বিধায়করা। আর্থিক সাহায্য নিয়েও নাকি কথা হয়, তবে তা মানতে রাজি নন নিহতের পরিবার। আমিরুল বলছে টাকা পরে নেবে, আমরা তো বলিনি টাকা নেব। হ্যাঁ, ওটা মিথ্যা কথা, সাজানো করে বলছে। ওটা এখানে মিটিং করলো, আমরা বাড়িতে ছিলাম, পরে শুনলাম অন্য লোকের মুখ থেকে। হ্যাঁ, আমরা বলেছি পরে টাকা নেবো, তো আমরা টাকা নেবো না। জাফরাবাদে জোড়া খুন হওয়া বাড়ি থেকে আশপাশের একাধিক বাড়ি ঘুরে দেখলেন তৃণমূলের সাংসদ এবং বিধায়করা। তারা বিভিন্ন বাড়িতে ঘুরে তাদের পরিবারকে আশ্বস্ত করলেন যে তারা পাশে আছেন, এমনকি যারা বাড়িতে লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, সেই বাড়ির পাশে থেকে কিভাবে তারা সাহায্যে আসবেন সে ব্যাপারেও তারা আশ্বস্ত করে গেলেন। কতটা আশ্বস্ত হলেন গ্রামবাসীরা? কি বললেন উনি? দেখলো আমি সমস্যার সমাধান করে দেবো, তাই তো বললো সমস্যা সমাধান করে দেবো। আর কিছু এ করেন টাকা আমাদের ও যা সমাধান করবে করুক। আমাদের স্থায়ী বিসিএসএফ ক্যাম্প চাই এবং আমাদের গ্রামের প্রত্যেক রানীপুর জাফরাবাদ গ্রামের সুরক্ষা অবশ্যই চাই। আমাদের ওই গোয়ার বাড়ি কিছু আমাদের দিয়েই আমরা শান্ত রেখে যে ফের আবার অ্যাটাক করবে সেরকম আমরা কিছু চাই না, যদি সুরক্ষা দিতে পারলে আমাদেরকে চাই। স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি থেকে সরতে রাজি নন গ্রামবাসীরা। আতঙ্ক গেড়ে বসেছে তাদের মনে। মেন আমাদের কাজটা হচ্ছে কনফিডেন্স বিল্ডিংয়ের কাজ এবং শান্তির একটা আমাদের কমিটি তৈরি করা হয়েছে এবং চারিদিক থেকে আমরা কনফিডেন্স বিল্ডিংয়ের কাজটা করলে বাকিগুলো সব ঠিক। রাস্তা করলাম, পানীয় জলের ব্যবস্থা করলাম, অমুক করলাম, এইটা ডেভেলপমেন্ট হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। কিন্তু আমাদের যে মানবতার যে উন্নয়ন, মানব সম্পদের উন্নয়ন যদি আমরা করতে না পারি তাহলে সেগুলোর কোনো কাজে লাগবে না। অনেক কিছু করেছি আমরা এই, কিন্তু আজকে আমাদেরকে কালিমা লিপ্ত করা হচ্ছে। এসব কথা বলে আখেরে কি শাক দিয়ে মাছ ঢাকারই চেষ্টা করছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা? অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। বেদবোনা গ্রাম, একই ছবি সেখানে। স্থানীয় বিধায়ক বেরিয়ে যেতেই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন, তারা গো ব্যাক স্লোগান দেন। নিশ্চয় মনে আছে আপনাদের, এই গ্রামের বহু মানুষ তারা নদী পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তাদেরকেও প্রশাসন একে একে নিজের এলাকায় ফিরিয়ে আনছে, কিন্তু সেখানেও পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। একটু ভিডিও একটু চাপ দিছে, পুলিশ চাপ দিছে, আমরা অত্যাচারে আমরা বাড়ি ফিরেছি। চাপ করেছে কি যাও বাড়ি চলো, আমরা বাড়ি যাবো না এখন বাড়ি গেলে আমাদের বিএসএফ ক্যাম্প না দিলে আমরা বাড়ি যাবো না। লোক বলছে আমাকে পুলিশ ভিডিও খুবই চাপ দিচ্ছে, আমরা এখান থেকে চলে যাব। হিংসার আগুন ঘরছাড়া করেছিল তাঁদের। জীবন বাঁচাতে নদী পেরিয়ে পাশের জেলায় ঠাঁই নিয়েছিলেন শামশেরগঞ্জের বেদবোনার বাসিন্দারা। রবিবার ঘরছাড়া 8টি পরিবারকে মালদার পারলালপুর ক্যাম্প থেকে ফিরিয়ে আনে পুলিশ। আমরা নিজের ইচ্ছায় বাড়ি ফিরে নিয়ে, আমাদের ওখান থেকে বলছে বাড়ি ভালো আছে, ওখানে সব পরিস্থিতি ভালো আছে, বাড়ি যান, ভালো থাকবেন। একটু ভিডিও একটু চাপ দিছে, পুলিশ চাপ দিছে, আমরা অত্যাচারে আমরা বাড়ি ফিরেছি। আমরা বলছে বাড়ি আমরা ফিরবো না, আমাদেরকে যদি বাড়ি ফিরতে হয় তো এখানেই আমাদেরকে মেরে ফেলেন। বলছে কি আমরা তো বলেছি আমাদের বাড়ি ঘর তো নাই, আমরা কি করে যাব, কোথায় থাকবো? তো বলছে নিজের বাড়ি যাও, নিজের বাড়ি গিয়ে কোনো ব্যবস্থা হবে, এখানে থেকে কোনো ব্যবস্থা হবে না। পুলিশ কি বলছিল? বাড়ি আসতে বলছে, বাড়ি চলো। মানে বাড়ির চাপ দিচ্ছে? হ্যাঁ, বাড়ি চাপ দিচ্ছে খালি। সব দিব ফিরিয়ে, যেটা হয়েছে আমাকে মেরে কেটে খেয়ে নেবেন, মেরে ফেলে দেবেন, দিয়ে নিয়ে যাবেন আমরাকে, আমরা কি করে খাবো এখানে? আমরা সব দিব সব আমরা নিব না, আমরা বিএসএফ ক্যাম্প চাই। আমরা কি গ্রামের লোক বলছে আমাকে পুলিশ ভিডিও খুবই চাপ দিচ্ছে, আমরা এখান থেকে চলে যাব। হাত পা ধরে পড়ে যাচ্ছে আমাদের গ্রামের লোক, তোমরা থাকতে পারবে না। পোড়া ঘর, চারিদিকে ছড়িয়ে হিংসার ক্ষত। এতদিনের চেনা বাসাটাই কেমন যেন অচেনা, মনে ভয়।
বাড়ি থেকে টাকা গয়না লুট হয়ে গিয়েছে। দিকে দিকে তাণ্ডবের চিহ্ন এখনো রয়ে গিয়েছে। বাড়ি ঘরে কিছু আস্ত নেই, জামা কাপড় খাদ্য সামগ্রী সব উল্টে পাল্টে ফেলা। একদমই এই আরেকটা ছবি দেখাবো, এই ঘরে যাবতীয় তাদের গয়না টাকা পয়সা সবই রাখা ছিল, সবই লুটপাট করে নিয়ে গিয়েছে। এই সেই আলমারির ভেতর সম্পূর্ণ খালি, সবই লুটপাট করে নিয়ে গেছে। স্বামী ছেলে নিয়ে ঘর ছেড়ে পালিয়েছে, আমার ঘরে জিনিস এলোমেলো সব টাকা গয়না ছিল সব এলোমেলো করে লুট করে দিয়েছে। এদের নিয়ে পুরো চিন্তি, বাড়ি ফিরলাম তবুও ভয় এখন কি করে রাত কাটাবো। ঘরছাড়া হয়েছিলেন তারা এসে পৌঁছলেন যারা মালদহের বৈষ্ণবনগর ক্যাম্পে চলে গিয়েছিলেন। আমি দেখাবো সেই বাড়ি, যে বাড়িতে সম্পূর্ণ তছনছ করে দেওয়া হয়, বাড়িতে সম্পূর্ণ অনেক কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাণ্ডবের পর রীতিমতো বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন। হিংসার আগুনে ঘর পুড়েছে, রবিবার ক্ষোভের আগুন দেখলো বেদবোনা। 9 দিন পর বিধায়ক আমিরুল ইসলাম পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা, ওঠে গো ব্যাক স্লোগান। মৌলবাদীদের রক্তচক্ষু, চোখের সামনে ঘর জ্বলেছে, সবকিছু ছারখার হয়েছে। সপ্তাহ ঘুরলেও দুর্বিষহ স্মৃতি এখনো টাটকা। তার মধ্যেই বাড়ি ফেরা, তবে আনন্দ নয়, আতঙ্ককে সঙ্গী করে। তখন ব্যাপক অশান্ত পরিস্থিতি, ধুলিয়ানের ঘোষপাড়া, সেখানেও ভাঙচুর চলছে, লুটতরাজ চলছে। আর তার মধ্যেই 7 জন ছাত্রী স্কুল থেকে ফিরছিল। এই পরিস্থিতির মধ্যে পড়ে তারা বুঝে উঠতে পারছে না কি করবে, শিউরে উঠেছে তারা গোটা পরিস্থিতি দেখে। আর সেই সময় শুভ্র সাহা নামে এক ব্যবসায়ী, যার বাড়ির সামনে এই 7 জন ছাত্রী ছিল, তাদেরকে সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে আসেন, আশ্রয় দেন। শুধু তাই নয়, পরিস্থিতি কিছুটা শান্ত হলে তিনি আবার তাদেরকে নিরাপদে তাদের বাড়ি ফিরিয়ে দিয়ে আসেন। যিনি ত্রাতা তিনি হামলার মুখে। কোথায়? এই শামশেরগঞ্জ থানার অদূরেই ঘোষপাড়া হসপিটাল রোডের উপরে। শুক্রবার যখন তাণ্ডবকারীরা চরম পর্যায়ে তাণ্ডব চালাচ্ছেন, তখন ঠিক এই বাড়ির উল্টো দিকে 7টা মেয়ে আটকে পড়েছিল, তাও আবার সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা পড়ে ফিরছিল। সেই সময় বাড়ির ওপর থেকে নজর যায় পেশায় ব্যবসায়ী শুভ্র সাহার। তিনি দেখেন যে 7টা মেয়ে সেই তাণ্ডবকারীদের মধ্যে আটকে পড়েছেন। সঙ্গে সঙ্গে তিনি সেই 7টা মেয়েকে উদ্ধার করেন, নিয়ে আসেন এই বাড়িতে। তারপর কি হলো? হই হাল্লা, মারপিট, লুটপাটের রাজত্ব আরম্ভ হয়েছে। সেই সময় দেখি কিছু বালিকা বিদ্যালয় থেকে মেয়েরা পরীক্ষা দিয়ে, তাদের বয়স মোটামুটি 12-13 বছর হবে, 7-8 জন মোটামুটি, ওরা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। তো কান্নাকাটি করছে এবং ভয়ে ততস্থ কাঁপছে। তখন আমি বললাম যে তোদের ভয় নাই, তোরা এই পারে আয়। তো সে মধ্যে ওদের যা অবস্থা, তাতে ওরা এখানে আসার সাহস পাচ্ছে না, এই পারে মানে আমার বাড়ির পারে। আমি আবার ওদেরকে গার্জেনের মতো গার্ড করে, বাবার মতো গার্ড করে তাদেরকে আমি আমার বাড়ির ভেতরে ঢুকাই এবং বাড়ির ভেতর ঢুকিয়ে তাদেরকে বলি তোরা নিশ্চিন্তে থাক, কোনো অসুবিধা নেই, তোদের কিচ্ছু হবে না। দিয়ে আমি আমার নিচের ঘরে ওদেরকে বসিয়ে জল টল দিই। আমার মিসেস বিস্কুট টিস্কুট দিয়ে বলে যে তোদের কোনো ভয় নাই, আমরা আছি তো, তোদের ভয় কিসের। একদম দুষ্কৃতী আমার নিচের কাঁচ ভাঙতেছে। তখন আমি বেরিয়ে গিয়েছিলাম, মানে উত্তেজিত বসে হোক, আমি বেরিয়ে গিয়েছিলাম। বেরিয়ে গিয়ে আমাকে তখন 7-8 জন মিলে ঘিরে ধরে তখন আমাকে বলছে যে তোকে কাটবো দিয়ে, এই বলে একটা তারওয়াল বের করেছে, যে আমাকে কাটার জন্য প্রস্তুতি, মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন আমার বাড়ির একটা দরজা খুলে, পাল্লা খুলে, ওই মেয়েগুলো যে ভয়ে দাঁড়িয়ে কাঁপছে, তখন ওরা দেখে তখন বলছে আমাকে যে না চাচা, আপনি খুব ভালো কাজ করেছেন, আপনার কিছু হবে না, ওদেরকে আপনি যত্ন করে রাখেন। 5 মিনিটও হবে না, তার মধ্যেই দেখলাম আমার বাড়িতে লুটপাটের জন্য ইট বৃষ্টি, মানে যে যা পারে আমার বাড়ির কাঁচ জানলা, বাড়ি মানে কত রকমভাবে চেষ্টা করেছে, সেটা আমি আপনাদেরকে বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না। কাঁচ, ইট, এমনকি মাদক দ্রব্যের বোতলও সেটা ছোড়া হয়েছিল। আটকে পড়েছিল। মানে কোথায় আটকে পড়েছিল? ওইটা ঘোষপাড়া আটকে হয়েছিল। সেদিনকে শুভ্রবাবু যদি না থাকতো তাহলে কি মানে বড় বিপদ হয়ে যেত? হ্যাঁ হয়ে যেত, কত ঝামেলার মাঝখানে যে ফেসে গিয়েছিল। আচ্ছা,
তো সেক্ষেত্রে তো শুভ্রবাবুর বাড়িতেই তো হামলা হলো, মানে ভাঙচুর করা হয়ে গেছে একদম। কি বলবেন এটাকে, এটা কতটা খারাপ হলো? এটা তো অনেক খারাপ হয়েছে, ওটা ঠিক তো হয়নি। এভাবে কি ওনার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা বা ভাঙচুর করা কি উচিত হলো? কি বলবেন? না, ওটা হয়নি। বড় বড় ইট ছোড়া হয়েছিল গোটা এলাকায় যখন তাণ্ডবকারীরা চালিয়েছে। সেই সময় শুভ্রবাবু যখন 7টা মেয়েকে উদ্ধার করে তখন তার উপরই হামলা হয়। ভয় ছিলই, আর আশঙ্কা সত্যি হতে সময় লাগলো না। মুর্শিদাবাদে হিংসা ঘটনা ঘটার কয়েকদিনের মধ্যে উত্তরপ্রদেশে হেনস্থার শিকার হতে হলো একদল মালদার পরিযায়ী শ্রমিককে। বাঙালি হওয়ার অপরাধেই নাকি হেনস্থা, এমনই অভিযোগ করা হচ্ছে পরিযায়ী ঐক্য মঞ্চের তরফ থেকে। আর এদিকে মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ আবেদন অধীর রঞ্জন চৌধুরী। হিংসা জ্বলল মুর্শিদাবাদ। সেই হিংসার আঁচি কি লাগলো পরিযায়ী শ্রমিকদের গায়ে? উত্তরপ্রদেশের কুশীনগরে মালদার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ। গত পরশু দিনকে মালদার 23 জন শ্রমিক উত্তরপ্রদেশের কুশীনগর জেলায় বাঙালি শ্রমিক বলে বাংলা ভাষায় কথা বলার জন্য ওখানকার স্থানীয়দের দ্বারা হেনস্থা, লাঞ্ছিত, মারধর করে তাদেরকে। শামসেরগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুরে হিংসার আগুন জ্বালার পর পরিযায়ী শ্রমিকদের দিকে আঙুল তুলেছিলেন জনপ্রতিনিধিরা। মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেছিলেন, এই দেখুন পরিযায়ী শ্রমিক অনেকে বাইরে আছেন, আবার তারা ঈদের মধ্যে বাইরে বাড়িতে এসেছিলেন। এরকমও কিছু বাচ্চা ছেলে আছে যারা বিভিন্নভাবে এই উস্কানিতে আরও উস্কানি দিয়ে এই সমস্ত ঘটনা ঘটিয়ে দেয়। ক্ষতিপূরণ আদায়ে 600 পরিযায়ী শ্রমিকের তালিকা তৈরি বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায়ী শ্রমিকের কাজ করেন, যাদের বাড়ির লোকেরা এই জিহাদি হামলায় যুক্ত, তাদেরকে ফিরে এসে সারাতে হবে। ঠিক তখনই প্রমাদ গুনেছিলেন মুর্শিদাবাদের ভূমিপুত্র প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। মুর্শিদাবাদের এই দাঙ্গার ঘটনা যত বেশি বাইরে প্রচার পাবে, তত আমাদের জেলা থেকে পরিযায়ী শ্রমিক যারা বাইরের রাজ্যে কাজ করতে যায় তাদের জন্য সমস্যা হতে পারে। সেই আশঙ্কাই সত্যি হলো। উত্তরপ্রদেশে বাঙালি হওয়ার অপরাধে হেনস্থার শিকার পরিযায়ী শ্রমিকরা। জনপ্রতিনিধিদের দিকে আঙুল তুলছে পরিযায়ী ঐক্য মঞ্চ। এসব জনপ্রতিনিধিগুলো এই ধরনের বাঙালি বিদ্বেষ কথাবার্তা বলছে, তাতেই কিন্তু বাঙালি উৎপীড়ন, নিপীড়ন, বিদ্বেষ তৈরি হচ্ছে। সবথেকে বড় বিষয় যে পরিযায়ী শ্রমিক যারা আছে বাংলার বাইরে কাজ করে, তাদের নিয়ে সমস্যাটা বেশি তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন রেখেছেন অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী উচিত প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এখনই বলা যে আমার রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক যারা, তাদের উপর যেন অকারণে কোনো অন্যায় না হয়। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনা নতুন নয়। মুর্শিদাবাদের হিংসা অনুঘটক হবে কি? উত্তরপ্রদেশের মতন এমন আক্রমণ আরো বেড়ে যাবে না তো? সাংসদের বক্তব্য এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য কোথাও যেন আতঙ্ক ফেলছে পরিযায়ীদের মনে। মানুষকে ঠকে খেয়েছে, আমরা তো ঠকে খেয়েছি না, আমরা রক্ত খাটেই খেয়েছি। তাহলে রাস্তায় যাই কে হবে? ওরা মুখে যা আসছে বলছে, এটা ভয়েরই কারণ। এসব গুলা উচিত তো লাই, মুখে আনাই দরকার নাই। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। জাঁতাকলে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। তারা বলছেন রাজ্যে কাজ নেই, তাই বাধ্য হয়ে তারা ভিন রাজ্যে কাজ করতে গেছেন, কিন্তু সেখানে হেনস্থার ভয়। আর যে শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে গেছেন তাদের পরিবারের ঘুম উড়েছে। হরিয়ানায় গণপিটুনির বলি বাংলার পরিযায়ী শ্রমিক। দিল্লিতে কাজ করতে গিয়ে আক্রান্ত বাংলার শ্রমিক। ওড়িশায় আক্রান্ত 8 বাঙালি পরিযায়ী শ্রমিক। মহারাষ্ট্রে ভিন রাজ্যের শ্রমিকদের ওপর হামলা। হরিয়ানা, দিল্লি, ওড়িশা, মহারাষ্ট্র বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হয়েছে বাঙালি। আবার হলো এবার উত্তরপ্রদেশ। তাও কি ভিন রাজ্যে যাওয়ার প্রবণতা কমবে? কমবে না। কারণটা বুঝিয়ে দিচ্ছে পরিযায়ী শ্রমিকের পরিবাররা। আমাদের পশ্চিমবাংলাতে কিছু কাজ পাচ্ছি না, কোনো ইনকাম নাই পশ্চিমবাংলাতে। পশ্চিমবঙ্গে আমাদের কাজ করে আমাদের পেটের খাবার হয় না। মুর্শিদাবাদ থেকে মালদা, সব জেলায় গ্রামে গ্রামে একটাই কথা, রাজ্যে কাজ নেই, খাবো কি?
পরিমাণ কাজের দরকার সেই কাজটা গ্রামে নেই। লক্ষ্মী ভাণ্ডার বা সরকারি প্রকল্পে অর্ধেকের বেশি টাকা পান না, যে কারণে বিড়ি বেঁধে সংসার চালাতে হয়। বাড়ির ছেলে পুলেদের পাঠাতে হচ্ছে বাইরে, কারণ তারা যে অর্থ উপার্জন করবে তাই দিয়ে সংসার চলবে, বাড়িঘর তৈরি হবে। পরিযায়ী শ্রমিকদের জন্য প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। এছাড়া নানা সামাজিক প্রকল্প তো আছেই, তারপরেও ভিন রাজ্যে পাড়ি দেওয়ার ছবিটা একটুও বদলায়নি। না 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 না, কোথায় রে বাবা, কোথায় বাবা, ও তো বাড়িতে সরকার যেটি দিচ্ছে এতে তো সরকার পেটি চলে না, মানুষের কি চলবে। মহিলারা প্রতি মাসে 1000 টাকা পান লক্ষ্মীর ভাণ্ডারে। ওই 1000 টাকায় কিছুই হয় না। 1000 টাকায় আমাদের কিছু হবে? ও লক্ষ্মী ভাণ্ডার কি হবে? 1000 টাকাতে কি হবে? গ্যাসের দামে তো ওটা লেগে যাচ্ছে, ওটা থেকে হবে ছেলে মেয়ের প্রাইভেট স্কুল খরচা করতে, অত কি হচ্ছে? কিছু তো হয় না ওই পয়সাতে, কি হচ্ছে? সুতরাং একটাই পথ খোলা, অন্য দেশ অথবা অন্য রাজ্য যেতে হবে, কিন্তু আশঙ্কার চোরা স্রোত বইছে। যেতে পারছেন না অন্য রাজ্যে, এবং তারা যেতে পারছেন না বলে এই মুহূর্তে রোজগার বন্ধ, বহু ঘরেই হাঁড়িটাও চড়বে না হয়ে আছে না, ওটার জন্য তো এখন ওটার জন্যই তো এখন করেছি, বন্ধ করেছি কাজটা, যাচ্ছি না। আতঙ্ক আছে, ভয় লাগছে, চিন্তা লাগবে না কি হচ্ছে না হচ্ছে বাইরে, ভয় আছে। হ্যাঁ ভয় তো আছে। এমন অনেক পরিবারই আতঙ্কে, যাদের প্রিয়জন পেট চালাতে ভিন রাজ্যে রয়েছেন। সায়ন্ত ও শুভতোষের রিপোর্ট, TV9 বাংলা। নিশিকান্ত তুমি দেখি আসরটাকে করলে মাটি। ওয়াকফ আইনের বিরুদ্ধে যে মামলা, সেই দায়ের হওয়া মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। আর এদিকে সংসদে পাশ হওয়া আইন কেন সেখানে বিচার হবে সেই নিয়ে উপরাষ্ট্রপতি থেকে সরব বিজেপির একাধিক সাংসদ, কিন্তু নিশিকান্ত দুবে তার থেকে এক কদম এগিয়ে কিছু বলে বসেছেন। সংসদ বিধানসভায় কোনো বিল দ্বিতীয়বার পাশ হয়ে এলে তাকে 3 মাসের বেশি ফেলে রাখতে পারবেন না রাজ্যপাল অথবা রাষ্ট্রপতি। কয়েকদিন আগেই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রশ্ন উঠতে শুরু করেছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি, নিজের নিয়োগকর্তাকে কি করে নির্দেশ দিতে পারেন কোনো পদাধিকারী? এই পরিস্থিতিতে বিচার বিভাগের বিরুদ্ধে প্রথম সরব হন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। We cannot have situation where you direct President of India, and on what basis? The only right you have under the Constitution is to interpret the Constitution under Article 145(3), Article 142. Article 142 has become a nuclear missile against democratic forces. और एक कॉन्स्टिट्यूशनल फंक्शनरी को ऐसी बात कहनी मैं समझता हूं उचित नहीं है। मैं उनका बड़ा आदर करता हूं, लेकिन आपने कह दिया कि आर्टिकल 142 इज न्यूक्लियर फिसाइल मटेरियल, न्यूक्लियर मिसाइल। ये कैसे कह सकते हैं आप? জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ায় তাঁর সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে, কিন্তু ওয়াকফ বিতর্কে অনেকটা উপরাষ্ট্রপতির কথারই সুর শোনা গিয়েছে বিজেপির একাধিক সাংসদের গলায়। ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, শুনানি শুরু হয়েছে। বিচারাধীন বিষয় হওয়ায় আইনের কয়েকটি ধারা প্রয়োগ স্থগিত রেখেছে কেন্দ্র। গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে বিচার বিভাগকে বাড়াবাড়ি রকমের আক্রমণ করে বসেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, সুপ্রিম কোর্ট যদি আইন তৈরি করে তাহলে সংসদ বন্ধ করে দিলেই হয়। बंद हो जाने चाहिए ना। मैं आपको बताऊं कि आर्टिकल 368 कहता है कि इस देश के संविधान को, पार्लियामेंट को सभी कानून बनाने का अधिकार है। कानून की व्याख्या करने का अधिकार सुप्रीम कोर्ट का है। वो कह रहा है कि 3 महीने में जो है राष्ट्रपति बता दें कि क्या करना है। आप जब राम मंदिर का विषय होता है तो आप राम मंदिर में कहते हो कि कागज दिखाओ, कागज दिखाओ। मुगलों के आने के बाद जो मस्जिद बने हैं उसके लिए कहते हैं कि आप कागज कहां से दिखाओ। इस देश में धार्मिक युद्ध भड़काने के लिए केवल और केवल सुप्रीम कोर्ट जिम्मेवार है। सुप्रीम कोर्ट का एकमात्र उद्देश्य है, शो मी द फेस विल शो यू द लॉ। सुप्रीम कोर्ट अपनी सीमा से बाहर जा रहा है। इस देश का कानून भारत का पार्लियामेंट बनाता है, उस पार्लियामेंट को आप डिक्टेट करेंगे। इस देश में जितने गृह युद्ध हो रहे हैं उसके जिम्मेवार केवल यहाँ के चीफ जस्टिस ऑफ इंडिया संजीव खन्ना साहब। নিশিকান্ত দুবের মতো তীব্র আক্রমণ না করলেও নিশিকান্তের যুক্তিগুলির অনুরণন শোনা গিয়েছে আরেক বিজেপি সাংসদ দীনেশ শর্মার গলায়। विधायिका का काम जो था वो वक्फ नियम बन गया। अब कोई भी भारत के संविधान के अनुसार कोई भी
संसद को यानी राज्यसभा और लोकसभा को निर्देशित नहीं कर सकता। और क्योंकि राष्ट्रपति के दस्तखत हो चुके, राष्ट्रपति सर्वोच्च है, राष्ट्रपति को कोई चुनौती नहीं दे सकता। तो ये बातें लोगों के मन और मस्तिष्क में आती है। আইনসভা আইন প্রণয়ন করে, বিচার বিভাগ তার ব্যাখ্যা করে। সংবিধানে গণতন্ত্রের দুই স্তম্ভের ক্ষমতা, অধিকার ও দায়িত্ব স্পষ্ট ভাষায় লেখা রয়েছে। তবে তারপরও কয়েকটি পরিস্থিতি এমন হয় যখন দুই স্তম্ভের মতো পার্থক্য প্রকাশ্যে চলে আসে। পরিস্থিতি কি সেই দিকেই এগোচ্ছে? কৌতূহলী রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। বিচার ব্যবস্থাকে সরাসরি নিশানা। দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে প্রকাশ্য অভিযোগ। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মন্তব্যে হাতে চাঁদ পেয়েছে বিরোধীরা। বোধহয় অস্বস্তিতে পড়ে গেছে গেরুয়া শিবির, তাই তড়িঘড়ি আসরে নামতে হয়েছে তাদের শীর্ষ নেতৃত্বকেও। জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি, এক্স স্যান্ডেলে তিনি লিখেছেন, দলের সাংসদ যা বলেছে দল তার সঙ্গে একমত নয়। বিচার বিভাগ ও প্রধান বিচারপতিকে বেনজির আক্রমণ করেছেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। তা নিয়ে একসুরে একস্বরে সরব বিরোধী শিবির। কংগ্রেসের অভিযোগ, কিছু নেতা জনপ্রতিনিধিকে এগিয়ে দিয়ে ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে চাইছে বিজেপি। संविधान न्यायिक विवेचना को सुप्रीम मानता है और ये सुप्रीम कोर्ट के जो सुप्रीम जस्टिस हैं उन्हीं पर हमला करते हैं, चीफ जस्टिस हैं उन पर हमला करते हैं। भाजपा के लिए एक ऐसे दस्ते का काम कर रहे हैं जो दस्ता आक्रमण करके लोगों के मन में दहशत पैदा करता है। और जो हमारी व्यवस्था है, जो हमारी कानूनी व्यवस्था और हमारी संवैधानिक व्यवस्था है, उसमें जो अंतिम इस पे निर्णय होता है और जो अंतिम शब्द कहा जाता है वो सरकार नहीं कहती है, वो सुप्रीम कोर्ट कहता है। ये अगर कोई इस बात को नहीं समझता है तो बहुत दुख का विषय है कि वो इस बात को नहीं समझता है। निशिकांत दुबे जी क्या है, आप जरा बिहार के और झारखंड के लोगों से पूछ लीजिए। বিলে সই করা নিয়ে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের সম্প্রতি পথ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই ঐতিহাসিক রায় তামিলনাড়ুর একটি মামলার ভিত্তিতেই। সুপ্রিম কোর্টের সমালোচনা তাই মেনে নিতে পারছেন না তামিলনাড়ুর শাসক দলের সাংসদরা। He doesn't know anything. He has been a senior MP. He is a senior MP. I know him. But Supreme Court is there to protect the laws of the country, protect the constitution of the country. This government, which is a barbaric government, barbaric because they don't respect any law. They do whatever they like and try to change the provisions of the constitution and act against the provisions of the constitution. देखिए, देश में तानाशाही कितनी चरम पर पहुंच गई है कि अब सांसद भी चुनौती देने लगे हैं अदालत को। ये तानाशाही की पराकाष्ठा है, अदालत की अवमानना है। जो विद्वान न्यायाधीश बैठते हैं उनसे ज्यादा विद्वान ये लोग हो गए क्या? आप बहुमत के अहंकार में कुछ भी कर जाएंगे और सर्वोच्च न्यायालय चुप रहेगा। বিরোধীদের পাল্টা আক্রমণের পথে হেঁটেছে বিজেপি। I think, unfortunately, some parties have created some misinformation and propaganda around the bill, and they have also gone to the Supreme Court to try and block the bill. Everybody in the country, and including in people in Munammam, know who has really worked hard to solve their problems, who has brought the legislation, and who, in turn, for the last 35 years, has done nothing for their problems. কিন্তু বিচার বিভাগের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না শাসক দল। সোশ্যাল মিডিয়ায় জেপি নাড্ডা বার্তা দিয়েছেন, নিশিকান্ত দুবে ও দীনেশ শর্মা দেশের বিচার বিভাগ ও প্রধান বিচারপতিকে নিয়ে যে বক্তব্য রেখেছেন তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। সেগুলি তাঁদের ব্যক্তিগত মন্তব্য। বিজেপি চিরকাল বিচার বিভাগকে সম্মান জানিয়েছে এবং বিচার বিভাগের রায় ও প্রস্তাব সাদরে গ্রহণ করেছে। সুপ্রিম কোর্ট সহ তামাম বিচার বিভাগকে গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করে বিজেপি। জেপি নাড্ডা বিতর্কে দাঁড়ি টানতে চাইলেও কংগ্রেস বিষয়টা এত সহজে মিটতে দিতে নারাজ। जानबूझकर अलग अलग आवाजें आ रही हैं और सुप्रीम कोर्ट को निशाना बनाया जा रहा है, क्योंकि सुप्रीम कोर्ट कई मुद्दों पर, इलेक्ट्रल बॉन्ड लीजिए, अभी वक्फ का मुद्दा आया है, इलेक्शन कमीशन का मुद्दा भी लंबित है सुप्रीम कोर्ट में। कई ऐसे मुद्दे हैं जहां सुप्रीम कोर्ट ने कहा है कि जो
सरकार ने किया है वो गैर संविधानिक। বিজেপি এই বিতর্ক মিটিয়ে ফেলতে পারবে নাকি কংগ্রেস জিয়ে রাখতে পারবে, কৌতূহল রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলার শিল্প মানচিত্রে বেশ খানিকটা আশার আলো। সিমেন্ট কারখানার পর এবার শালবনীতে হতে চলেছে জিন্দালদের পাওয়ার প্লান্ট, আর যেটার হাজারো শ্রমিকের কর্মসংস্থান হওয়ার আশায় বুক বাঁধছেন সকলে। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনে যাবেন, থাকতে পারেন সৌরভ। ঠিক 2 মাস আগে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে শালবনীতে 800 মেগাওয়াটের জোড়া পাওয়ার প্ল্যান্ট গড়ার কথা ঘোষণা করেছিলেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল। সোমবার দুপুরে সেই পাওয়ার প্ল্যান্টে শিলান্যাস করতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। শালবনীর জেএসডব্লিউ এরিয়ার মধ্যে জেএসডব্লিউ একটি পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন হবে, আর তারই ভিত্তিপ্রস্তর স্থাপন হবে এখানে। ইতিমধ্যেই তার কাজ শুরু হয়ে গেছে। আমার সহকর্মীকে দেখাতে বলবো যে যেহেতু সিএম আসছেন, মুখ্যমন্ত্রী আসছেন, সঙ্গে আসছেন জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সহ ম্যাডাম জিন্দাল সহ আরও অনেকেই, তাই তার প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। ইতিমধ্যে পূজার মাধ্যমে তার কাজ শুরু হয়ে গেছে। 16,000 কোটি টাকা বিনিয়োগে 1600 মেগাওয়াটের 2টি পাওয়ার প্ল্যান্ট, 3 বছরের মধ্যে একটা ইউনিট চালু হওয়ার কথা। ধাপে ধাপে 5,000 কর্মসংস্থানের সম্ভাবনা। কাজের সুযোগ পাবেন স্থানীয়রা, দাবি জিন্দালদের। আমরা থার্মাল পাওয়ার তৈরি করব। এখানে প্রায় 2000 একর ল্যান্ডের উপরে এই প্রজেক্টটা হবে, আর এই প্রজেক্টটা যদি সাকসেসফুলি রান করে তো 5,000 5,500 মতো লোক এখানে কাজ করবে। তো আমরা চেষ্টা করব যতটা পারা যায় আমাদের লোকাল লোক এবং যারা আমাদের সাথে আছেন অনেক দিন ধরে, তারাই এখানে কাজ করতে পারবেন। কাজের সুযোগ তৈরি হওয়ায় খুশি স্থানীয়রা। আশাবাদী তো আমাদের জিন্দালটা হয়েছে, এতে কিছু কর্মসংস্থান হয়েছে, স্থানীয় লোকজন ব্যবসা বাণিজ্য করে খেতে পারছে। তো পাওয়ার প্ল্যান্টটা হলে আরও কিছু এলাকার উন্নতি হবে। আমরা চাইবো যে যাতে এলাকার মানুষ বেশি কাজ পায়। বাইরের মানুষও লাগবে, তো স্কিল লোক লাগবে, কিন্তু সেই জায়গায় আমরা চাইছি বেশিরভাগটা যেমন এলাকার মানুষ কাজ পায়। অফিসিয়ালভাবে আমরা বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি প্রত্যক্ষ পরোক্ষভাবে 5 থেকে 6,000 মানুষের কর্মসংস্থান হবে। এতে আমরা শালবনী গ্রামবাসী হিসাবে, পশ্চিম মেদিনীপুরের গ্রামবাসী বলুন হিসাবে, পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমরা একটা গর্ববোধ করি যে এই জিনিস হলে আগামী দিনে একটা মানচিত্র পশ্চিমবঙ্গ দখল করবে আমাদের শালবনী ব্লক। শালবনীতে জিন্দালদের সিমেন্ট কারখানা তৈরির আগেও অবশ্য স্থানীয়দের কাজে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। শেষমেশ হাতে গোনা কয়েকজন ছাড়া স্থানীয়দের শিকে ছেড়ে রে আবার প্রতিশ্রুতি মিলেছে। এবার বাস্তবায়িত হবে তো? আনন্দের মধ্যে থাকছে দুশ্চিন্তাও। শালবনী থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা।